এই গানটা করব আমার কোনো আইডিয়া ছিল না, লিরিক্সটাও আমি দেখে নিলাম। আমি একটা ছবি দেখে এই গানটা হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে এসেছে, সেটা হচ্ছে ও করব, গানটা করব। আমার গানটা করার আগেই হাসি পাচ্ছে। হ্যাঁ, তোকে রডে বসিয়ে বেল বাজাবো, তোকে রডে বসিয়ে বেল বাজাবো, তুই এলান দিবি আমার কোলে, আয় সজনী চড়বি আমার হিরো সাইকেলে, ক্রিং ক্রিং। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাবা, তো এইমাত্র আমি একটা ভিডিও দেখছিলাম, ঠিক আছে? ভিডিওটা দেখে এই নীলপদ্মা সরবি না, বিরক্ত লাগে আমার। নীলপদ্মা সরবি না, আমার ব্যাকগ্রাউন্ড নীল থাকবে। তো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বলেছিলাম, তার তখন যেন কে একটা আমাকে কি কমেন্ট করেছিল মনে নেই। যাই হোক, আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, এর জন্য দেখো কটকট করে ভিডিও করতে পারছি। হ্যাঁ, পুরো দেখে না নিলে না ভিডিও করার মানে এনার্জিটাই আসে না। তো যে ভিডিওটা দেখছিলাম সেটা হচ্ছে ফন্দীপের পুজোর বাজার নিয়ে। তো ফন্দীপের পুজোর বাজার নিয়ে আমার মতামত জানাতে আমি পরে আসব, কিন্তু তোমরা যারা কিনা কিছু বলতে চাও ফন্দীপকে তোমরা বলো না। ফন্দীপকে না বলে তোমরা ফন্দীপের রিয়াল 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 দিদি কিমা ওর কমেন্ট বক্সে গিয়ে বলো, ঠিক আছে? মানে তোমরা ফন্দীপের কমেন্ট বক্সে গিয়ে কোনো রকম কোনো হচ্ছে তোমাদের আর কি মনোপুত হলো না, সেই জিনিসটা যদি তোমরা ফন্দীপের কমেন্ট বক্সে গিয়ে জানাও, তোমরা উত্তর পাবে কিমার চ্যানেল থেকে। তো তোমরা গিয়ে কিমার চ্যানেলে গিয়ে কমেন্টটা করো, তাহলেই হয়ে যায়। ওখানটায় কি বলেছে তার উত্তর এ দিচ্ছে। তো এই গিফটের এই শাড়ি ঠাড়ি বা পুজোর বাজারের ভিডিওটা নিয়ে পরে আসছি। প্রথমে বলবো ফন্দীপের ভিডিওর কথা, মানে গতকালকে যে ভিডিওটা দিয়েছে। আচ্ছা, ফন্দীপ যে সভ্যভদ্র মানুষ নয় তার আরও একটা পরিচয় গতকালকে সে তার ভিডিওতে দিয়ে দিয়েছে, সেই ক্লিপটা রেখে। দেখো, কিছু বিষয় আছে যেটাকে কিনা আমরা নেচার কল বলি, আর তার সঙ্গে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ারও একটা বিষয় থাকে। যেমন যে যে কি বলবো ওটাকে, ফার্ট। আমরা আবার বাংলায় যদি বলি পাদ, সেটাতে বেশি গন্ধ লাগে। ফার্ট বললে একটুখানি মানে স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়, ঠিক আছে? যেমন সুল্লু খাওয়া, সুল্লু খোর, আর এদিকে ড্রাঙ্কার যদি আমরা বলি, তাহলে মানে একটা লেভেল, মানে ড্রাঙ্কার মনে হয় অতটাই না, কিন্তু সুল্লু খোর, মাতাল, হ্যাঁ মদখোর, মাতাল, এইসব করলে না গায়ে লাগে বড্ড। তো সেই হিসেবে পাদ বললে খুব গায়ে লাগে গন্ধ, কিন্তু ফার্ট বললে অতটা গায়ে লাগে না। তো ফার্ট দিয়েছে, ফার্ট করেছে কে? ওই বাচ্চা ছেলেটা, বেচারা কন্ট্রোল করতে পারেনি, ঠিক আছে? এগুলো যদিও বা কন্ট্রোল হয় না, তারপরে ও তো বাচ্চা দিয়ে ফেলেছে। আমি না প্রথমে বুঝতে পারিনি, বিশ্বাস করো। ফন্দীপ যদি ওইভাবে বাবা এরকম এটা যদি না বলতো, তাহলে আমি ব্যাকে গিয়ে দেখতামও না। আমি দুবার তিনবার আমাকে কি হয়েছে, কিছু করেছে বাচ্চাটা, তারপরে পথ করে একটা আরে বেচারা পাত দিয়ে ফেলেছে। তো ওর বাপ হয়ে কি রকম অসভ্য, হ্যাঁ, ওই সাউন্ডটাকে রেখে দিয়েছে, তার সঙ্গে যুক্তও করে দিয়েছে। এরকম কেউ করে? হ্যাঁ, অসভ্য অভদ্ররা করে। শোনো, সব কিছু না মানে শেয়ার করার জিনিস না, এগুলো কখনো শেয়ার করার জিনিস না, সে বড়রা করুক বা ছোটরা করুক, এগুলো কখনো শেয়ার করার জিনিস। এই খিল্লির পাত্র, এটা ও হচ্ছে খিল্লির পাত্র। ও মানে কি বলবো, বউয়ের চরিত্র, দিদির চরিত্র, সবার চরিত্র তো বিক্রি করেইছে, এখন ছেলের পাতটাকেও বিক্রি করতে হচ্ছে ওকে। ওর এমনই করুণ দুর্দশা যে ওকে ছেলে, ওই বাচ্চা ছেলেটা পাত বিক্রি করতে হচ্ছে। ছেলেটা লজ্জা পেয়ে গেছে। ও যদি ভাবো বড় হতো, ক্যামেরা নিয়ে একেবারে আচ্ছা করে ভিডিও করা বের করে দিত বাপের, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, ছোট বলে কিছু বুঝতে পারলো না, কিন্তু লজ্জা পেয়েছে। বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেছে না, 1 বছরের চোখের সামনে একেবারে হুড়হুড় করে যেন বড় হয়ে গেল। সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, ভালো থাকুক, এটাই হচ্ছে যে কামনা, প্রার্থনা, সব কিছু। তো এই তো গেল ওর এই ভিডিও, মানে পাদের ভিডিও, পাদ রিলেটেড ভিডিও, ঠিক আছে? এবার আসি বাজার রিলেটেড ভিডিওর কথায়। বাজার রিলেটেড ভিডিওতে না হলেও পুরো ভিডিওটা জুড়ে 50 বার বলেছে যে ছেলে চিকেন ভালো খায়, ছেলে চিকেন ভালো খায়। আমরা জেনে গেছি, আমাদের রোমে রোমে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে যে বাচ্চাটা
চিকেন ভালো খায়, চিকেন ভালো খায়, চিকেন ভালো খায়, হাজারও একবার বলছে যে চিকেন ভালো খায়। তারপরে এখন খাওয়া দাওয়া কমিয়েই দিয়েছে, সকালবেলাও খায় না, রাত্রেবেলাও খায় না, শুধু দিনের বেলা একটুখানি খায়, মানে দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা একটুখানি খায়, আর খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ভালো তো, ভালো করেছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, খরচ বেঁচে যাচ্ছে, তাই না? খরচটা বেঁচে যাচ্ছে তো ভালোই হয়েছে। আজকে তোমাদের একটা কথা বলি, এই যে ভুঁড়ি কমানো ভুঁড়ি কমানো ভুঁড়ি কমানো নিয়ে এত মানে কি বলবো বাড়ছে, বিষয়টা এত যে বাড়ছে, ওর মধ্যে বাড়ছে কনসার্নটা বাড়ছে ভুঁড়িকে নিয়ে, এটার কারণ কিন্তু ভুঁড়িতে ভুঁড়ি ঠেকে যাওয়া বা ভুঁড়ির জন্য ওকে বাজে লাগা, এই কারণের জন্য কিন্তু নয়। বউ যতদিন ছিল বাড়িতে ততদিন পর্যন্ত তোমরা ভুঁড়ি কমানোর কোনো টেন্ডেন্সি কোনো রকম কোনো কিছু দেখেছো? উল্টে মিনা যখন হার্বাল প্রোডাক্ট নিজে ইউজ করতো, এক্সারসাইজ করতো, মানুষকে রেকমেন্ড করতো, তখন কিন্তু কমেন্ট বক্সে এই কমেন্ট আসতো যে নিজের স্বামীর ভুঁড়িটার দিকে তাকাও, তারপরে প্রোডাক্ট সেল করো। এরকম বহু কমেন্ট এসেছে, আমি নিজের চোখে দেখেছি। তো তখন তো ফন্দীপ নিজের ভুঁড়ি সম্পর্কে অতটা কনসার্ন ছিল না, এখন কেন? এই সম্পর্কে তোমাদের একটা কথা বলি। এর আগেও আরেকজনের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিল। আসলে শারীরিক যে চাহিদা সেটা যে মিটতো না, সেটা কিন্তু ওই সেক্সুয়াল চ্যাট থেকে পুরো প্রমাণিত। আমরা সেই জিনিসটাই খুঁজি যেটা আমাদের জীবনে থাকে না বা আমরা পাচ্ছি না। এবার কেউ সেটাকে সংবরণ করতে পারে, কেউ সংবরণ করতে পারে না। মিনার ক্ষেত্রে সেরকমটাই হয়েছে, সংবরণ করতে পারেনি, ওই ধরনের চ্যাট করেছিল। এটা তো আর লুকোচুরির কোনো বিষয় নয়, চ্যাট করেছিল। তার মানে কি ওর জীবনে ওই বিষয়টার কমতি ছিল, তাই তো? ওই বিষয়টার কমতি ছিল, তার জন্যই এই টাইপের কি একটা আওয়াজ হলো, তার জন্য একটুখানি পজ করলাম। তো ওর জীবনে কমতি ছিল বলেই ও ওই জিনিসটার দিকে ঝোঁকটা পড়েছে, আর তার ফলস্বরূপ এই সমস্ত কিছু ঘটেছে। হ্যাঁ, এইবার যেহেতু এই বিষয়টা ঢিঢি পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে ফার্স্টের দিকে, যে শারীরিক চাহিদা পূর্ণ করতে পারে না, মানসিক চাহিদা পূর্ণ করতে পারে না, এই সমস্ত, তো তখন ফন্দীপের সঙ্গে যাদের যাদের পরিচয় হয়েছিল, একজনের সঙ্গে আমারও কথোপকথন হয়েছে। তো ফন্দীপের সঙ্গে কিন্তু এই ধরনের কথোপকথনও তার সাথে হয়েছিল, যে তোমার সম্পর্কে যেগুলো রটছে, সত্যিই কি তোমার সেই রকমের কোনো প্রবলেম রয়েছে, অর্থাৎ ফিজিক্যালি কোনো প্রবলেম রয়েছে? আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কোন প্রবলেমের কথা বলছি, এখানে বেশি ডিটেলসে বলতে পারবো না। তো তখন এই ধরনের কথোপকথন কালে ওকে কেউ টিপস দিচ্ছে, মানে ফন্দীপকে কেউ টিপস দিচ্ছে, পেঁয়াজ রসুন বেশি করে খেতে, এই টাইপের একটা টিপস দিয়েছিল। অ্যাকচুয়ালি অনেকে অনেক কিছু জানি আমরা, তাই না? অনেকে অনেক কিছু আমরা জানি, তো সেরকমই একটা টিপস ফন্দীপকেও দিয়েছিল, শেয়ার করেছিল। আচ্ছা, আমরা কখন কারো কাছ থেকে কোনো টিপস গ্রহণ করব? যখন সত্যি সত্যি আমাদের সেই টিপসটার প্রয়োজন, তাই না? সত্যি সত্যি আমাদের জীবনে সেই টিপসটার প্রয়োজন, তখনই আমরা সেই টিপসটা গ্রহণ করব। তো ফন্দীপও শুনেছিল। হ্যাঁ, তো তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারি? ফন্দীপের প্রবলেম রয়েছে, তাই না? ফন্দীপের হয়তো প্রবলেম রয়েছে, বাট কিমা এদিকে বলে যে ফন্দীপ নাকি একদম পারফেক্ট। আমি যেই কথাগুলো বলছি সেগুলো পরিস্থিতির উপরে ভিত্তি করে তারপরে বলছি, যে মিনার কারোর সাথে সেক্সুয়াল চ্যাট করা, এটা যেমন ওর জীবনে একটা কমতির লক্ষণ, ঠিক তেমনি ফন্দীপের অন্য কারোর সঙ্গে এই বিষয়টা নিয়ে কালচার করা, আলোচনা করা, এটাও কিন্তু ফন্দীপের মধ্যে যে কমতি রয়েছে সেটার আরেকটা লক্ষণ। আমি পুরো গ্যারান্টি সহকারে এটাও বলতে পারি না যে ফন্দীপ একেবারেই, আবার আমি এটাও বলতে পারি না ফন্দীপ একেবারে পারফেক্ট। আমি কোনোটাই বলতে পারি না, আমি পরিস্থিতির উপরে ভিত্তি করে তারপরে কথাগুলো বললাম। বাট কিমা সিক্রেট রুমে গিয়ে পুরো পর্যবেক্ষণ করে এসেছে, পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে, প্র্যাকটিক্যালি, তারপরে প্র্যাকটিক্যালের ইয়েটা যেন কি ওরালি, সমস্ত কিছু করে এসেছে। ঠিক আছে, থিওরি প্র্যাকটিক্যাল সব কিছু করে এসেছে। তো সেই কারণে কিমা বলতে পারে যে একদম পারফেক্ট। আমি এই বিষয়টার উপরে বেস করে, এই দুটো কারণের উপরে বেস করে তারপরে আমি বলতে পারলাম। এছাড়া পার্সোনালি কি কথোপকথন হয়েছে ছেড়ে দাও, তোমরা হয়তো বলবে মিনা মিথ্যা কথা বলেছে, তার জন্য আমি ছেড়েই দিলাম। কিন্তু এখানটায় যে কথাগুলো, যে লক্ষণগুলো রয়েছে তার উপরে বেস করে তো বলতেই পারি, তাই না? এরপরে আসে ভুঁড়ির বিষয়। ফন্দীপকে কেউ হয়তো বলেছে যে তোমার শরীরে মেদ থাকার কারণে হয়তো তোমার কোনো প্রবলেম হচ্ছে, ফিজিক্যালির কোনো প্রবলেম হচ্ছে, আর সেই কারণের জন্যই হয়তো ফন্দীপ নিজেকে স্মার্ট তৈরি করার জন্য
চর্বি ঝরানোর জন্য এত চেষ্টা করছে, বুঝতে পেরেছো? এত চেষ্টা করছে এই কারণের জন্যই। আমি এই পয়েন্টটা কয়েকদিন ধরেই বলবো বলবো করে ভাবছি, কিন্তু ভুলে যাচ্ছি বিষয়টা। তো আজকে ক্লিয়ার করলাম, এই খাওয়া দাওয়া নিয়ে কথা উঠেছে তার জন্যই বিষয়টা মাথায় চলে আসলো। আচ্ছা, এইবার আসি হচ্ছে তোমার খাওয়া দাওয়া নিয়ে যখন চলছে তখন খাওয়া দাওয়ার আরও একটা টপিক। ফন্দীপ বলছে, আগের দিন ক্ল্যারিফিকেশন দিল, তার আগের দিনের ভিডিও নিয়ে ওকে প্রচুর কমেন্টে ভরে গেছে যে এত জোরে জোরে আওয়াজ। আমি তোমাদেরকে শোনাচ্ছি, আমি এতটা দূরত্ব মেনটেন করে তারপর আমি ফন্দীপের খাওয়ার আওয়াজটা তোমাদেরকে শোনাচ্ছি। যা কিছু খাক না কেন, যা কিছু, কোনো পানীয় জিনিস বাদ দিয়ে, লিকুইড জিনিস বাদ দিয়ে ও যা কিছু খাবে ওর ঠিক এরকম আওয়াজ হবে। ঠিক এত জোরে জোরে আওয়াজ হবে। আর ক্যামেরাটা যখন আমরা হাতে ধরে ব্লগ করি তখন যখন ব্যাক ক্যামেরা অন করি আরও বেশি আওয়াজ হয়, ঠিক আছে? তো ওর এই আওয়াজটা কিন্তু হয়। এবার প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে ওর এই খাওয়ার আওয়াজ নিয়ে। এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলতে বলতে আমরা ফেড আপ হয়ে গেছি, আমাদের কানে সয়ে গেছে, কিন্তু এখন ফন্দীপের ভিউয়ার্সদের কানে খুব লাগছে ফন্দীপের চপর 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 আওয়াজটা, ঠিক আছে? তো তারা বলেছে, তো সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন দিয়েছে। অ্যাকচুয়ালি এত চুম খাই না, সে রোগে লোম ঠোম ঢুকে যায় নাকের মধ্যে, তার জন্য কতক্ষণ ধরে শুশুর শুশুর করছে। তো ও কি ক্ল্যারিফিকেশন দিল ফন্দীপ, যে এইভাবেই তো খাই, জানি না কেন আওয়াজটা এত বেশি আসে, আমি তো এত জোরে আওয়াজ করি না, আওয়াজটা বেশি আসে। ওর আওয়াজটা বেশি আসে, তোমাদের ফোনে বেশি আসে, ও কিন্তু বেশি আওয়াজ করে না, বেশি জোরে আওয়াজ করে না। দেখবে যারা নাক ডাকে তারা টের পায় না যে তারা নাক ডাকে। তো এরকমই হচ্ছে ফন্দীপের অবস্থা। বলছে মুখ খুলে না খেলে খাওয়ার যেন শান্তিতে খায় না। অ্যাকচুয়ালি অনেকে আওয়াজ করে খায়। মিনাকে দেখবে যখন খাবে ও মুখ বন্ধ করে খায়, যতবার দেখেছি। একটা জল খেলে পরেও ও মানে কি বলবো, এত সুন্দর করে খাবে, তোমরা ভালো করে লক্ষ্য করবে। আমি বহু দেখেছি, কারণ আমরা যখন দেখি সবটাই দেখি, আমি বহু দেখেছি। ও যখন জলটা নিল মানে হাবাতের মতন খাচ্ছে এরকমটা কিন্তু না। ফন্দীপের খাওয়ার মধ্যে সেই হাবাতেনেসটা দেখি। আমিও মুখ বন্ধ করে খেতে পারি না, আমি এইভাবে খেতে পারি না, আমার জিভে টিভে কামড় পড়ে যাবে। আমিও মুখ খুলে খাই, কিন্তু এত আওয়াজ আমারও হয় না, ঠিক আছে? সাধারণ মানুষের এত আওয়াজের চপর 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 আওয়াজ হয় না, ওর প্রচণ্ড আওয়াজ হয়। গতকালকের ভিডিওতে বলছে আমি কন্ট্রোল করব, আমি মুখ বন্ধ করে খাবো। তো মুখ বন্ধ করে খেয়েছে না মুখ খুলে খেয়েছে, চপর চপর আওয়াজ হয়েছে কি হয়নি সেটা তো আমরা জানতেই পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে। 1 মিনিট, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো কি করে যে চপর চপর আওয়াজ হয়েছে কি হয়নি? এখন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে খাবে, তোমাদেরকে অসহ্য আওয়াজ শুনতে দেবে না। এত বছরের এই মানে কি বলবো, এখন হাড়গোড় সব বুড়ো হয়ে গেছে, এখন নতুন করে কোনো অভ্যাস ও তৈরি করতে পারবে না, ঠিক আছে? ওই ঠেলার নাম বাবাজি ভেবেছে নতুন বউকেও যদি স্যাটিসফাই করতে না পারি, নতুন বউ যদি এসে আবার অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল চ্যাট করে, তাই নিজেকে ফিট করি, সেই জন্য ভুঁড়ি কমানোর জন্য উঠে পড়ে লেগেছে। এটা হতে পারে, এটাই যে সেটা আমি বলছি না, এটা হতে পারে। কেউ নিজের সম্পর্কে কখন এত উঠে পড়ে লাগে, আজীবন করলো না, এখন হঠাৎ করে উঠে পড়ে লেগেছে কিসের জন্য, যদি সব দিক থেকেই পারফেক্ট হয়। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার খাওয়ার বিষয়টা ক্লিয়ার করলাম। এইবার আমি গতকালকে একটা কথা বলেছিলাম মিনাকে রিলেট করে, যে মিনা ঘুম থেকে দেরি করে ওঠে। আমাকে একজন কমেন্ট করেছে, হয়তো আরও পরে কমেন্ট এসেছে, আমি একটা দেখেছি, আমি সেটা নিয়ে বলছি, যে তুমি কি দেখোনি মিনা যখন শ্বশুর বাড়িতে ছিল তখন ভোরে উঠে সকালে সমস্ত কাজ করত? আমি তাকে একটাই রিপ্লাই করেছি, আমি সব জানি, আমি সবটাই জানি। প্রথম থেকে যদিও বা না দেখে থাকি, ভিউয়ার্সরা আমাকে বহুদিন আগে থেকে বলেছে, আর এই বিষয়টা নিয়ে আমি বলেওছি। একটা মানুষ সুঅভ্যাস যতদিন পর্যন্ত ধরে রাখবে ততদিন পর্যন্ত তার জন্যই ভালো, সেটা তার জন্যই ভালো। আমি তখন করেছি, এখন আমি ভোরবেলা শুয়ে তারপরে 10টা-11টার সময় উঠবো, এটা কখনোই ভালো অভ্যাস নয়, ভালো লক্ষণ নয়। তো আগে কি করেছে, আগে ভালো কাজ করেছে, তার মানে এখন খারাপ কাজ করবে, আর সেটাকে আমার আগের কথা মনে রেখে সমর্থন করতে হবে, এরকমটা আমি করতে পারবো না, ঠিক আছে? ও আগে কাজ করেছে সেটা তোমরা দেখেছো, এখন বেলা করে উঠছে, ভোর রাত্রে শুচ্ছে, সেটাও তোমরা দেখছো, তাই না? তো আগে পুণ্য করে রেখেছে তাই পরে পাপ করতে পারবে, এরকমটা তো
হয় কি হয় না, এখানে আমি পাপ পুণ্য দিয়ে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করলাম। আমি বলছি না দেরি করে ঘুম থেকে উঠে কোনো পাপ করছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আগে তাড়াতাড়ি উঠেছে বলে এখন দেরি করে উঠছে, এটা তো ঠিক না। উল্টে ওদের বলা কথাটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এই যে এখানে যেরকমভাবে নাক ডেকে 10টা 11টা পর্যন্ত ঘুমায়, শ্বশুর বাড়িতেও ঠিক এরকমটা করতো। আমি কথাগুলো বলি তোমাদের গায়ে লেগে যায়, কিন্তু আমি কেন বলি সেটা তোমরা বুঝতে চেষ্টা করো না, সেটা তোমরা বুঝতে চেষ্টা করো না। আমি নিজে আমার ভিডিওতে অনেকবার বলেছি যে ও সংসারের কাজ করতো, সকালবেলা উঠে গুছিয়ে টুছিয়ে দিত, সেটা তোমাদের কানে যায়নি। যাই হোক, তোমরা ওকে বেশি ভালোবাসো, আমাকে শুধুমাত্র ওর সাপোর্টার হিসেবে দেখো, সেই কারণের জন্যই আমার কথাগুলো তোমাদের গায়ে লাগে। আমাকে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন ক্রিটিক্স হিসেবে দেখতে, তাহলে এই কথাগুলো তোমাদের গায়ে লাগতো না। উল্টে বলতে যে না, আগে যেরকম তাড়াতাড়ি উঠে সংসারে কাজ করতো, এখানেও তাড়াতাড়ি উঠে মায়ের বৌদির হাতে হাতে যদি করে দিত, দেখতে ভালো লাগতো, এটা বলতে। যাই হোক, সবার মতের তো আর মিল হয় না, আমি আমার মতন করে বোঝালাম, বললাম প্রথমে, তারপরে তোমাদেরকে বোঝালাম, বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নেই। তো মিনাকে নিয়ে এটা বললাম। এবার মিনা রিলেটেডই কথা আরও একটা আসছে, সেটা হচ্ছে ফন্দীপের ভিডিওতে। সেটা কি? সেটা হলো এবার জন্মদিন বেশি বড় করে করছে না, এটাও না হলেও 500 বার বলা হয়ে গেছে ফন্দীপের, যে এবার অল্প কয়েকজনকে বলা হচ্ছে এবং অল্প কিছু আয়োজন করা হচ্ছে, কারণ বেশি বড় করে করতে পারবো না, কারণ মায়ের দ্বারা হয়ে উঠছে না। আসলে গত বছর প্রায় সব খরচই বাইরের লোক দিয়েছিল। সার্বজনীন জন্মদিন পালন হয়েছিল, তোমরা সবাই ভালো মতন জানো, সবাই মিলে চাঁদা তুলে তারপরে জন্মদিনটা পালন করেছিল। এবার প্রত্যেকবার দেওয়ার পরিমাণটা এমনিতেই কমে এসেছে। খুব ক্লোজ যাদের সাথে রিলেশন রয়েছে, যাদের বাড়িতে যাতায়াত রয়েছে, তারাই শুধু দেওয়া নেওয়া করেছে। এবার হিউজ পরিমাণে যেই অ্যামাউন্ট আসছিল, হিউজ পরিমাণে যে গিফট আসছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এবার সেই কারণের জন্য এই বছর জন্মদিন থেকে, মানে জন্মদিন করা থেকে বিরত রয়েছে। আগামী বছর বড় করে করবে 5 বছর পূর্তির সময়। দেখা যাবে 5 বছর পূর্তির সময় বাচ্চা হয়তো মিনার কাছে রয়েছে, মেবি হতেই পারে, তাই না? ও বলছে 5 বছরের জন্মদিন বড় করে করব, এমনটা হতে পারে মিনার ক্ষমতায় 5 বছরের ছেলের জন্মদিন বড় করে করছে, হতেই পারে। তো সবাই আশা করুক, ফন্দীপও আশা রাখুক ছেলের জন্মদিন 5 বছরের জন্মদিন বড় করে করবে। আমরাও আশা রাখি মিনা আগে নিজের মাথার ছাদ, পায়ের জমি সেটেল করে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে এসে 5 বছরের জন্মদিন বড় করে করবে, এটা আমরাও আশা করতে পারি, তাই না? যা হবে দেখা যাবে। তো যেটা বলছিলাম যে পাওয়ার পরিমাণ বহুত কমে গেছে, তো সেই কারণের জন্য এবার আর জন্মদিনটা বড় করে করলো না। তারপরেও 500 বার বলা হয়ে গেছে যে ছেলের জন্মদিন বড় করে করতে পারছে না। তো আর তার কারণ হিসাবে আর গতকালকে এটাও বলেছে যে মায়ের বয়স হয়ে গিয়েছে, তো তার জন্য এত সব মা পারে না। আগে সরস্বতী পুজো হতো, লক্ষ্মী পুজো হতো, তারপরে ওই যে কি একটা উৎসব হলো না, সেখানে গিয়ে খাবার দাবার দেওয়া, এগুলো সব হতো। এই যে আমি এবার এটার সঙ্গে একটা কথা রিলেট করব, সেটা হচ্ছে যে আমাকে বলেছো যে তুমি দেখোনি যে মিনা শ্বশুরবাড়িতে কত কাজ করতো। আমি জানি তো কাজ করতো বলেই তো আগে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এইগুলো হতো, এই কাজগুলো, এই পুজোগুলো হতো, বাড়িতে অনুষ্ঠান হতো, বউ ছিল বলেই তো হতো, তখন করতো। এখন বেলা 10টার সময় ঘুম থেকে উঠবে এর কোনো লিঙ্ক নেই। তখনও করেছে, এখনও কাজের পরিমাণটা কমলেও এখনও তাকে টাইম মতন উঠতে হবে। অভ্যাস, মানুষের অভ্যাস, যেটা খারাপ অভ্যাস খুব তাড়াতাড়ি আমরা অ্যাবজর্ব করে ফেলি, আমরা মানে শরীর নিয়ে নেয়, কিন্তু যেটা কঠিন অভ্যাস মানে নিয়মানুবর্তিতা, ওটা কিন্তু খুব কষ্টে তৈরি হয়। ওটা যদি একবার ছেড়ে দিই তাহলে গেল। বোঝাতে পারলাম আমি কোন সেন্সে বলেছি? আশা করছি বোঝাতে পেরেছি এবার। তো এই তো গেল ফন্দীপের মায়ের কষ্টের কথা। তারপরে এইবার ডাইরেক্ট চলে আসি একদম গিফটের ভিডিওতে। তো গিফটের ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, যেই কমেন্ট করাতে কিমা ওদিক থেকে উত্তর দিয়ে দিয়েছে যে বাবাকে একটা জামা কাপড় আর মায়ের জন্য এতগুলো শাড়ি, বাবাকে আরো 2টো কিনে দাও। বাড়িতে যদি কোনো পার্মানেন্ট, আগে দেখতাম আমি ভিডিওতে দেখতাম না, বা মুভিতে, অবশ্যই মুভিতে দেখি যে যারা কিনা পার্মানেন্ট চাকর রাখে, ঠিক আছে, বাড়িতে পার্মানেন্ট চাকর রাখে, বা এমনিও আমাদের যে হেল্পিং হ্যান্ড থাকে, তাদেরকে আমরা পুজোতে এক সেট জামা কাপড় দিই,
মহিলা কাজ করলে পরে বেশিরভাগ মহিলাই শাড়ি দেওয়া হয় বা বোনাস হিসাবে টাকা দেওয়া হয়। তারপরে হচ্ছে তোমার এরকম যারা পার্মানেন্ট থাকে তাদেরকেও দেওয়া হয়। তো ফন্দীপরাও সেটাই করেছে, এক সেট জামা কাপড় দিয়েছে। না না, আমি চাকরের সঙ্গে তুলনা করছি না, আমি বললাম এরকম দেয়, তো চাকরকে এরকম দেয়, এক সেট জামা কাপড় দেয়। তো ফন্দীপের বাবাকেও দিয়েছে। কয়টা লাগে জামা কাপড়? কত জামা কাপড় লাগে বলো তো? কত জামা কাপড় লাগে? বাচ্চা মানুষের জামা কাপড় লাগে, ওই ঘুরতে টুরতে বেরোবে, প্রত্যেক দিন একটা একটা করে লাগে। বাচ্চার বাবার তারও লাগে, ছেঁড়া ফাটা জিন্স লাগে, স্টাইল মানে নিউ জেনারেশনের মতন হচ্ছে তোমার ছেঁড়া ফাটা জিন্স না পরলে স্টাইল করা হবে না। তারপরে ডেমিন জিন্স লাগে না কি বলে না, সেই লাগে। দফায় দফায় শার্ট লাগবে, দফায় দফায় প্যান্ট লাগবে। মায়ের শাড়ি লাগবে, 4-5টা করে শাড়ি লাগবে। বাবার একটা হলেই হয়ে যাবে। তো আমি কি খুব ভুল করেছি চাকরের সাথে তুলনা করে জামা কাপড় দেওয়ার ব্যাপারে? আমি বলছি না উনি চাকর, না না, পাহারা দেওয়ার কথা বলেছিল, বাচ্চাটা বলেছিল বাড়ি পাহারা দিয়ে রাখতে। হ্যাঁ, তো তাই বলে কি চাকর? না না, ছিছি। ওই বর্ষাকাল হলে পরে বাজারের দায়িত্বটা তার কাঁধে পড়ে, ছেলেকে নাতিকে দিয়ে আসা নিয়ে আসা সেই দায়িত্ব পড়ে, এরকম টুকটাক কাজের দায়িত্ব পড়ে। তাই বলে কি চাকর? না 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 না, একদমই না। উনি হলেন ওই বাড়ির কর্তা। হ্যাঁ, ওই বাড়ির কর্তা, ঠিক আছে। এবার এই যে ড্রেসপত্র, 5খানা যে শাড়ি কিনেছে আর 6খানা সুতির শাড়ি বাড়িতে পরার কিনেছে। আমার শাশুড়ি মাকেও দেখেছি পুজোর সময় গেলে পরে 4-5টা করে ওই সারা বছরের জন্য সুতির শাড়ি নিয়ে আসতো। তো হ্যাঁ, যারা বাড়িতে শাড়ি পরে ওই তাদের লাগে, বছরে 4-5টা তো লাগেই, কম বললাম আমি, লাগে। তো আর আমাদের যেমন নাইটি, আমার যেমন একটা দুটো নাইটিতে বা আমি 3টে নাইটি করে অল্টারনেট করে পরি সপ্তাহে। আমার তো 1 বছর কেন চলে যায়, আমার জিনিসপত্র ছেড়ে কম, আমি ঘামি কম তো। আর দেখবে ঘামে বেশি ছিঁড়ে যায়, কারণ ঘামটা তো নোনা তো, লবণাক্ত, আর লবণ জিনিসপত্রকে শেষ করে দেয়, জামা কাপড়কে শেষ করে দেয়, ইটকাট পাথরকেও শেষ করে দেয়। তো জামা কাপড় তো কোন ছাড়। তো যারা ঘামে বেশি, আমার শাশুড়িমা ভীষণ ঘামে, তো তার জন্য তার শাড়ি ফ্যার করে ছিঁড়ে যায়, পাতলা হয়ে যায়। কিন্তু আমি অত ঘামি না, তাই আমার জিনিসপত্র টেকসই হয় বেশি। তো 6খানা সুতির শাড়ি এনেছে আর 5খানা এমনি শাড়ি আর কি, পুজোর শাড়ি। তো সেখান থেকে ওর ঠাকুমার জন্য একটা এনেছে, তারপরে ওর মায়ের জন্য এনেছে। যা দেখলাম ওই নীল শাড়িটা বাদ দিয়ে, যেটা কিনা ফন্দীপ পছন্দ করে কিনেছে, সেটা বাদ দিয়ে দেখলাম সবই এজড শাড়ি, অর্থাৎ বয়স্কদের জন্য শাড়ি। 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য শাড়িগুলো হয়েছে, কেনা হয়েছে। এইবার নীল শাড়ি যেটা, সেটা বলল ফন্দীপ মায়ের জন্য কিনে এনেছে। লেটস সি, 5খানা শাড়ি ফন্দীপ বলল শুধু মায়ের জন্য না, বাদ বাকি আরও মানুষের জন্য কেনা হয়েছে। একটা তো ওই ঠাকুমার জন্য কেনা হয়েছে, সেটা আমাদেরকে বলেই দিল। এইবার কোন শাড়িটা কাকে দেবে সেটা দেখতে হবে। কিমা একটা শাড়ি দিয়েছে, সেটা সেই শাড়িটা হিজিরি বিজিরি শাড়ি। হ্যাঁ, হিজিরি বিজিরি শাড়ি, ওই শাড়িটা বাড়ি পরার শাড়ি, ওই শাড়ি পরে কোথাও যাওয়া যাবে না। তো যাই হোক, কিমা যেরকম, কিমার চয়েসটাও সেরকম, কোনো অসুবিধা নেই। পুজোয় মলমল শাড়ি গিফট করছে, বেশ ভালো ভালো ভালো। দেখো, পারিবারিক যে একটা বন্ধন তৈরি করে ফেলেছে, সেটাকে তো বজায় রাখতেই হবে। তাই এই তরফ থেকে যাওয়ার আগে ওই তরফ থেকে আসবে, ওই তরফ থেকে আসবে। কারণ মানে পয়সার বন্ধন, এটা পয়সার বন্ধন, প্রচুর পয়সা কামায়, ওদের থেকে প্রচুর পয়সা কামায়। তো দিতে তো হবেই, দর্শকদেরকে তো ধরে রাখতেই হবে এনি হাউ। তো সেই কারণে চলে গেছে, পৌঁছে গেছে, দিয়েছে। ভালো করেছিস কিমা, ভালো করেছিস। বলি কি, তুইও তোর কাকিকে দিলি, তোর কাকুকে দিসনি? আদ্দামড়ি বুড়ি, তোর কাকুকে দিলি না, কাকিকে দিলি। আসলে চাকরকে কি সবাই সবকিছু দেয় রে? চাকরকে কি দেয়? বাড়ির রাশ যার হাতে রয়েছে, লাগাম যার হাতে রয়েছে, তাকে দিতে হবে, তাকে হাতের মুঠোয় রাখতে হবে। আর এখনো আপাতত ওই বাড়িতে লাগামটা যে ফন্দীপের মায়ের হাতে, সেটা তুই ভালো মতনই জানিস, তাই না? তার জন্য ওই ঘরের চাকর বাকর পাহারাদার তাদেরকে না দিলেও হয়, কিন্তু যার হাতে মেন লাগাম রয়েছে তাকে তো দিতেই হবে। তাকে না দিয়ে ঘরে প্রবেশ বেশি দিন হবে না। তো সেই কারণে মেন যে তাকে আগে দিতে হবে।
কি ভাবিস আমরা কিচ্ছু বুঝি না? ওরা তুই যা না, যা। আমি তো বলি ওখানে কত, তুই সিক্রেট রুমে থাক, তুই সিক্রেট রুমেই থাক, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। তোমরা আমার কথার খারাপ মানেটা না ধরে, নেগেটিভ না ধরে, আমি পজিটিভ ওয়েতে বলছি কিনা কথাটা একবার ভেবে চিন্তে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। বাদবাকি তোমাদের কথায় আমার কোনো কিছু খারাপ লাগে না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।